উড়িষ্যা পারলে পশ্চিমবঙ্গ পারবে না কেন? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যে দুটো রাজ্যের মধ্যে খুব স্ট্রাইকিং কিছু সিমিলারিটিস আছে, কিছু মিল আছে, কিন্তু তারপরেও একটা রাজ্য বিনিয়োগ পায়, আরেকটা রাজ্য বিনিয়োগ পায় না কেন? দেখুন মিল কি আছে। প্রথম কথা হচ্ছে দুটো রাজ্যেই দীর্ঘদিন ধরে কেন্দ্র বিরোধী সরকার ক্ষমতায় রয়েছে। বর্তমানে সরকার কেন্দ্রে রয়েছে বিজেপি, এবং বিজেপি বিরোধী সরকার দুটো রাজ্যেই রয়েছে। এর আগেও সেখানে কেন্দ্র বিরোধী সরকার ক্ষমতায় থেকেছে। তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার দুটো রাজ্যেই নেই। এবার এখানে অনেকেই পয়েন্ট আউট করতে পারেন যে ওড়িশায় বিজেডি ক্ষমতায় রয়েছে, বিজু জনতা দল নবীন পটনায়কের, কিন্তু জাতীয় রাজনীতিতে এই বিজেডি বিজেপিকে তো সমর্থন করে। হ্যাঁ, ন্যাশনাল পলিটিক্সে বিজেপি বেশ কিছু জায়গায় বিজেপিকে সমর্থন করে, কিন্তু ওড়িশার বিধানসভা নির্বাচনে বিজেপি আর বিজেডির মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, কঠিন লড়াই হয়। বিজেপি বা বিজেডি কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয় না। দ্বিতীয় মিল হচ্ছে দুটো রাজ্যেই প্রচুর জনমোহিনী প্রকল্প রয়েছে, সাধারণ মানুষের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য প্রচুর ভাতা, প্রকল্প, সুযোগ সুবিধা সমস্ত কিছু রয়েছে, এবং এর জন্য দুটো রাজ্যের সরকারই কিন্তু মোটা টাকা খরচ করে। এই গেল আরেকটা মিল। এবং 3 নম্বর কথা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা দুটোই পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি রাজ্য, কিন্তু মিল দুটি রাজ্যের মধ্যে এখানেই শেষ। এরপরে অমিলের পালা। দেখুন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আর কিছুদিন পরেই বিজনেস সামিট হতে চলেছে। মুখ্যমন্ত্রী স্পেনে গিয়েছিলেন বিনিয়োগ আনতে, তিনি বলেছেন অমুকে বিনিয়োগ করবে, তমুকে বিনিয়োগ করবে, নানান রকম কথাবার্তা হয়েছে। কিন্তু আপনি যদি তথ্যের দিকে তাকান তাহলে এই কথাবার্তা আর তথ্য দুটোর মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য দেখা যাচ্ছে, একটা কন্ট্রাস্ট দেখতে পাওয়া যাচ্ছে। আমরা কোন তথ্যের দিকে তাকাবো? আমরা তাকাবো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্যের দিকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি স্টাডি পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 2021-22-এ কোন রাজ্য কতটা বিনিয়োগ পেয়েছে। গোটা ভারতের বিনিয়োগ যদি 100% হয় তাহলে তার মধ্যে কোন রাজ্য কত শতাংশ বিনিয়োগ পেয়েছে। সেখানে বলা হচ্ছে 2021-22-এ পশ্চিমবঙ্গ গোটা দেশের নিরিখে বিনিয়োগ পেয়েছে 1%, এবং সেটা যদি আপনি টাকার অঙ্কটা দেখেন তাহলে বিনিয়োগ হয়েছে 3,500 কোটি টাকার। এইখানেই মজার বিষয়টা দেখুন, উড়িষ্যায় ওই একই সময় আরবিআই এর স্টাডি বলছে যে বিনিয়োগ গেছে 11%, অর্থাৎ এটা টাকার হিসেবে আপনি দেখলে উড়িষ্যা পেয়েছে 35,000 কোটি টাকার বিনিয়োগ। একই সময়ের মধ্যে একটি রাজ্য পেয়েছে 1% বিনিয়োগ, আরেকটি রাজ্য পেয়েছে 11% বিনিয়োগ। এবার এইখানে অনেকেই একটা যুক্তি বলতে পারেন যে বাণিজ্যই তো সব কথা হলো না, শেষ কথা হলো না। পশ্চিমবঙ্গের মানুষ আরো অনেক বেশি সুযোগ সুবিধা পায়, এখানে অনেক কম খরচে মানুষজন অনেক সুন্দর করে জীবনযাপন করতে পারেন। বাণিজ্য, ব্যবসা, জীবনযাত্রার মান দুটো রাজ্যে এক নয়, দুটো মাত্রা সমান নয়, তাই তুলনা করা যাবে না। বেশ, এইখানেও আমি একটা তথ্য আপনাদের সামনে রাখছি। 2021-এ নীতি আয়োগের একটি তথ্য বলছে উড়িষ্যাতে 29% মানুষ গরিব এবং পশ্চিমবঙ্গে 21% মানুষ গরিব, অর্থাৎ পশ্চিমবঙ্গে গরিব মানুষের হারটা কিন্তু অনেক কম। এইবার আপনি চলে আসুন 2023-এর রিপোর্টে। নীতি আয়োগের 2023-এর রিপোর্ট বলছে উড়িষ্যার 15.7% মানুষ গরিব আর পশ্চিমবঙ্গের 11.7% মানুষ গরিব। অর্থাৎ এই তথ্য আপনাকে কি বলছে? এই তথ্য বলছে দুটি রাজ্যের মধ্যে এই যে গরিব মানুষের হারটা কমেছে, সেখানে দেখা যাচ্ছে উড়িষ্যায় যে হারে গরিব মানুষ কমছে, পশ্চিমবঙ্গের হারটা কিন্তু সেই তুলনায় অনেকটাই কম। অর্থাৎ 2021 আর 23-এর এই তথ্য আর এই ট্র্যাজেক্টরিকে সামনে রেখে যদি ভবিষ্যতের কথা বলতে হয় তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে আগামী 8-10 বছরের মধ্যে দুটো রাজ্যেই গরিব মানুষের সংখ্যা মোটামুটি সমান জায়গায় চলে আসবে। কুইন্ট বলছে যে এই যে অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যায় একটা বৈষম্য দেখা যাচ্ছে, পার্থক্য দেখা যাচ্ছে, এর পেছনে দুর্নীতি ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে না। কেন? এটা শুনে আপনি অবাক হতে পারেন, কিন্তু শুধুমাত্র এই রাজ্যে দুর্নীতি হচ্ছে তা নয়, গোটা দেশের বিভিন্ন জায়গায় সব জায়গাতে দুর্নীতি ঢুকে গেছে, তাই দুর্নীতি ডিসাইডিং ফ্যাক্টর নয়। সবাই জানে সব জায়গায় দুর্নীতি আছে। এবং তারই সঙ্গে বলা হচ্ছে যে একটা আনস্টেবল গভর্নমেন্ট, এটাও কিন্তু কোনো ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে না, কারণ দুটো রাজ্যেই গভর্নমেন্ট আনস্টেবল নয়। একটা দীর্ঘ সময় ধরে একই সরকার রয়েছে, সলিড সরকার রয়েছে, কাজেই পলিটিক্যাল ইনস্টেবিলিটি কোনো কারণ নয়। তাহলে কারণটা কি? প্রথম কারণ হিসেবে বলা হচ্ছে পরিকাঠামো।
উড়িষ্যা শেষ কয়েক বছরে পরিকাঠামোর পেছনে প্রচুর বিনিয়োগ করেছে। রাস্তা তৈরি করা, কানেক্টিভিটি বাড়ানো, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা, সমস্ত কিছু তারা করেছে। তাই উড়িষ্যার ক্ষেত্রে বিষয়টা এইরকম নয় যে বিনিয়োগের জন্য তাদের বলতে হচ্ছে আপনারা আসুন আমরা তৈরি করে দেব। উড়িষ্যা বলতে পারছে আমরা তৈরি করে রেখেছি, আপনারা আসুন, আপনি এসেই পেয়ে যাবেন, জাস্ট আপনার আসার অপেক্ষা। তারই সঙ্গে যদিও পশ্চিমবঙ্গে একটা স্টেবল গভর্নমেন্ট রয়েছে বহু বছর ধরে, দীর্ঘ সময় ধরে, কিন্তু এই শাসক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল, এই সরকার তৈরি হয়েছিল একটা শিল্প বিরোধী আন্দোলন বা একটা শিল্প বিরোধী স্টান্সের ওপর ভর করে, যেটা কিন্তু অনেক সময় বিনিয়োগের ক্ষেত্রে একটা বাধা তৈরি করে। এবং তারই সঙ্গে রাজনৈতিক হিংসা, যেটা পশ্চিমবঙ্গে অনেকটা বেশি। উড়িষ্যা তুলনামূলক অনেক শান্ত জায়গা। অবশ্যই যারা বিনিয়োগ করবেন, ব্যবসা বাণিজ্য করতে আসবেন, তারা এমন একটা জায়গা প্রেফার করবেন, এমন একটা জায়গাকে বেছে নেবেন যেখানে রাজনীতি তো অবশ্যই আছে, কারণ রাজনীতি সব জায়গায় আছে, কিন্তু রাজনীতি বা রাজনৈতিক হিংসা ব্যবসায় ব্যাগড়া দেবে না, একটা বাধা তৈরি করবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই রাজনৈতিক হিংসার জায়গাটা কিন্তু অনেক বেশি উড়িষ্যার থেকে। এইবারে আসি আমাদের যুক্তিতে যে কেন এই অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে বৈষম্য দেখা যাচ্ছে। এর একটা কারণ হতে পারে যে আমাদের রাজ্যে প্রচুর অর্থনীতিবিদরা রয়েছেন যারা শাসক দল বা পশ্চিমবঙ্গের সরকারের প্রতি সহানুভূতিশীল। তাই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম অর্থনৈতিক পলিসিকে তারা ডিফেন্ড করে থাকেন। এই যে এই কথাগুলো বারবার বলা হয়, ঠিক আছে আমাদের বড় শিল্পের দরকার নেই, আরো অনেক কিছু আমরা করতে পারি, একটাই রাস্তা আছে দিল্লি যাওয়ার, তা তো নয়, অনেক রাস্তা দিয়েই আমরা দিল্লি যেতে পারি। এই যে আরবিআই এর ডেটা, যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ 1% বিনিয়োগ পেয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের নিচেও তো আরো 3টে রাজ্য রয়েছে, তাহলে তাদের চলছে কি করে? ঠিক, পশ্চিমবঙ্গের নিচে আরো 3টে রাজ্য রয়েছে। কোন কোন রাজ্য? আসাম, কেরালা এবং গোয়া। এরা পশ্চিমবঙ্গের থেকেও কম বিনিয়োগ পেয়েছে। কিন্তু তাহলে এই রাজ্যগুলো চলছে কি করে? আপনারা জানেন আসামে কেন্দ্রের তরফ থেকে একটা বড়সড় ফান্ডিং আসে, তারা মোটা টাকা পায়। কেরালাতে কমিউনিস্ট গভর্নমেন্ট রয়েছে, বামপন্থী সরকার, কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ একটি বিরোধী শক্তি সেখানে ক্ষমতায় রয়েছে। তাহলে তারা যদি বিনিয়োগ না পাচ্ছে, তাদের চলছে কি করে? কেরালাতে একটা বড় জায়গা, যেটা আয় করার জায়গা, সেটা হলো ট্যুরিজম, এবং তারই সঙ্গে কেরালাতে ফরেন রেমিটেন্স প্রচুর পরিমাণে আসে, কারণ কেরালার প্রচুর মানুষজন বিদেশে থাকেন, বিশেষ করে গালফ কান্ট্রিজ যেগুলো রয়েছে সেখানে থাকেন, সেখান থেকে প্রচুর টাকা তারা রাজ্যে পাঠান তাদের পরিবারের কাছে। এই ফরেন রেমিটেন্স কিন্তু কেরালার সরকারের আয় করার একটা বড় এবং শক্তিশালী জায়গা। আর 3 নম্বর রাজ্য গোয়া, সেখানেও ট্যুরিজম এবং ফরেন এক্সচেঞ্জ, যেখান থেকে এই রাজ্য আয় করছে। অর্থাৎ আপনি যদি একদম সোজা লাইনে, একদম ডিরেক্ট লাইনে ইনভেস্টমেন্ট আনতে না পারেন, আপনাকে কর্ড লাইন বেছে নিতে হবে। এবার পশ্চিমবঙ্গ বলছে যে আমরা কর্ড লাইন বেছে নিয়েছি, আমাদেরও একটা কর্ড লাইন আছে, আর সেটা হলো এমএসএমই, মাঝারি এবং ক্ষুদ্র শিল্প। এই জায়গায় আমরা সবাইকে ছাড়িয়ে এগিয়ে গেছি, বড় শিল্প নাই আসুক, আমরা 2-2 রান করেই সেঞ্চুরি হাঁকাচ্ছি। এই স্টেটমেন্টটা কতটা সত্যি সেটা হয়তো আমরা আর খুব কম দিনের মধ্যেই বুঝতে পারবো, কারণ একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আগামী যে বিজনেস সামিটটা রয়েছে তার আগেই পশ্চিমবঙ্গ সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কি থাকবে সেই শ্বেতপত্রে? না, গত 12 বছরে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে পশ্চিমবঙ্গে কত বিনিয়োগ হয়েছে, প্রত্যেকটা দপ্তরে কত বিনিয়োগ হয়েছে, কতটা কর্মসংস্থান হয়েছে, নতুন কারখানা তৈরি হয়েছে কিনা, কারখানার সম্প্রসারণ হয়েছে কিনা, সমস্ত তথ্য সেই শ্বেতপত্রে থাকবে। এবং শোনা যাচ্ছে সরকারের তরফ থেকে বিভিন্ন দপ্তরের কাছে এই নির্দেশ চলে গেছে যে প্রত্যেকটা দপ্তরের আলাদা আলাদা করে সমস্ত ডিটেলস যেন সরকারকে পাঠানো হয়। এইবার এইখানে বলে রাখি যে না, এটা ভাববেন না যে শ্বেতপত্র প্রকাশ করলে সরকার সেখানে মিথ্যে কথা বলতে পারবে, কারণ শ্বেতপত্র যদি সরকার প্রকাশ করে তার মানে সেটা একটা গভর্নমেন্ট ডকুমেন্ট, সেখানে তাদের সত্যিটা বলতেই হবে। তার কারণ শুধুমাত্র আমি বা আপনি বা সংবাদ মাধ্যম নয়, গোটা দেশ, বিরোধী দল, সমস্ত অর্থনীতিবিদরা কিন্তু একদম আতশ কাচের তলায় রেখে এই ডকুমেন্টকে যাচাই করবে। তাই তারা কিন্তু যা যা তথ্য প্রমাণ দেওয়া হচ্ছে সব কিছু অত্যন্ত খুঁটিয়ে দেখবে। কোনো রকম বাজে কথা, মিথ্যে কথা থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা ধরা পড়ে যাবে, যেটা সরকার করবে না। যদি তারা শ্বেতপত্র প্রকাশ করে তাদের সেখানে সত্যিটা বলতেই হবে। এবার এই জন্যেই পশ্চিমবঙ্গ সরকার আদৌ এই শ্বেতপত্রটা প্রকাশ করবে কিনা এটা একটা প্রশ্ন হতে পারে, কিন্তু প্রকাশ করলে তাতে সত্যিটাই তাদের লিখতে হবে। একদম শেষে আরেকটা কারণের কথায় আসি, যে কারণে হয়তো আমাদের রাজ্যে এই যে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ এতটা কম আমরা দেখতে পাচ্ছি, আর সেটা হলো পশ্চিমবঙ্গের মাইন্ডসেট, মনোভাব। এই মনোভাব পরিবর্তনেরও কিন্তু একটা প্রচন্ড দরকার রয়েছে। দেখুন, কিছুদিন আগেই যেমন একটা খবর এসেছে যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য ত্রিপল পাঠানো হয়েছে ত্রাণের সাহায্যের জন্য। এবার সেখানে দেখা
দেখা যাচ্ছে যে আপনি মনে করুন এই ত্রিপল কারা নিতে আসবেন, কাদের আসার কথা, একদম গরিব মানুষজন, প্রান্তিক মানুষজন যারা ভীষণভাবে বিপর্যস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, হয়তো বাড়ি ভেঙে পড়েছে বা বাড়িটাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এই ত্রিপলটা নেবেন, তাদের জন্যই পাঠানো হয়েছে। কিন্তু একটি প্রতিবেদন আপনাকে জানাচ্ছে যে একটা জায়গায় দেখা যাচ্ছে এই ত্রিপল নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে যারা এসেছেন, কারোর হাতে আইফোন, কেউ 4 চাকা গাড়ি থেকে নেমে লাইনে দাঁড়াচ্ছেন, কেউ দামি মোটরসাইকেলে করে এসে লাইনে দাঁড়াচ্ছেন ত্রিপল নেওয়ার জন্য। এবার যে যুবকের হাতে আইফোন ছিল তাকে বিডিও সাহেব ধরেন এবং প্রশ্ন করেন যে তোমার হাতের ফোনটার দাম কত। লজ্জা পেয়ে সেই যুবক উত্তর দেয় 1,15,000 টাকা। 1,15,000 টাকা। এবং এরপরে বিডিও সাহেব সেই যুবককে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকেন তার ভণ্ডামিটা বের করার জন্য। এবং যেই দেখা যায় যে এই যুবককে ক্রমাগত বিডিও সাহেব প্রশ্ন করছেন এবং যুবক ধরা পড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দেখা যায় যে ওই 4 চাকায় যারা এসেছিলেন, মোটরসাইকেলে যারা এসেছিলেন, তাদের ভিড় পাতলা হচ্ছে, ত্রাণের লাইন ছেড়ে তারা চলে যাচ্ছেন যে পাছে তাদেরও প্রশ্ন করা হয়, তারাও ধরা পড়ে যান। পরবর্তীকালে এই যুবককে খুঁজে পাওয়া যায়, জানা যায় এই যুবকের নাম রমেন বালা, 35 বছর তার বয়স। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমি অত কিছু ভাবিনি, শুনলাম লোকে বলছে যে বিডিও সাহেব ত্রাণ দিচ্ছেন, সাহায্য দিচ্ছেন, আমিও তাই নিতে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু বিডিও সাহেব যেভাবে প্রশ্ন করলেন তাতে লজ্জায় এখন আর বাড়ি ফিরতে পারছি না। এই লজ্জাটাই একটু আগে করলো না, শুধু সেই যুবকের নয়, যারা যারা এসেছিল 4 চাকার গাড়িতে করে, মোটরসাইকেলে করে, তাদের একবারও মনে হলো না যে গরিব মানুষ, প্রান্তিক মানুষের জন্য ত্রিপল পাঠানো হয়েছে, কিন্তু সেটাও আমি নিতে লাইনে দাঁড়িয়ে পড়ি জাস্ট বিকজ এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, বিনামূল্যে পাওয়া যাচ্ছে, অতএব আমি দাঁড়িয়ে পড়বো, আমি নিয়ে নেব। দেখুন, সব সময় সরকারের দোষ বলেই তো খালাস পাওয়া যাবে না, মানুষের কোনো দায় দায়িত্ব নেই এটা তো বলা যাবে না। এই যে বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে নিতে যাচ্ছি, এইরকম মানুষের সংখ্যাও তো পশ্চিমবঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং আমি কিন্তু একেবারে সেই প্রান্তিক মানুষজন, গরিব মানুষজনের কথা বলছি না, যাদের ওই ভাতা, অনুদান, প্রকল্প, সাহায্য এগুলো সত্যিই দরকার, যাদের ওই টাকাটা বা ওই সাহায্যটা জীবনে সত্যি সত্যিই প্রভাব ফেলে, তাদের কথা আমি বলছি না। আমি বলছি সেই সমস্ত মানুষের কথা যারা 4 চাকার গাড়িতে করে হাতে আইফোন নিয়ে ত্রিপল নিতে দাঁড়িয়ে পড়েন জাস্ট ওটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে তাই জন্য। এইরকম মানুষের সংখ্যা তো পশ্চিমবঙ্গে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেই সরকারের তরফ থেকে একটি তথ্য সামনে রাখা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তার সংখ্যা পশ্চিমবঙ্গে 2 কোটি ছাড়িয়ে গেছে। এবং তার ফলে দেখা যাচ্ছে যে এর আগে যেখানে সরকারের মাসিক খরচ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ছিল 1090 কোটি টাকা, সেখানে আরো 45 কোটি টাকা মাসিক খরচ সরকারের বৃদ্ধি পেয়েছে। সবসময় এই ভাতা খারাপ, অনুদান খারাপ, দেওয়া উচিত নয়, সরকার বিনামূল্যে দিচ্ছে, এগুলো বলা যাবে না। বিনামূল্যে নেওয়ার মানুষও তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মানে ডুগডুগি কেউ বাজাচ্ছে ঠিক কথা, কিন্তু তাই বলে নাচার মতো বাদরের সংখ্যাও কমছে এমনটা তো নয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।